নমস্কার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং এটা আমি আগে থেকে বলে দিচ্ছি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। এবং এই ভিডিওটা বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য আজকে বানানো। নমস্কার, আমি ডক্টর মনোজিৎ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই অঙ্কো অ্যান্ড জেনারেল সার্জন অ্যান্ড ফিজিশিয়ান, ডিপ্লোমা ইন ইউরোলজি অ্যান্ড ফেলো ফ্রম ইন্টারন্যাশনাল কলেজ অফ সার্জন ইন ইউরোলজি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো প্রস্টেটিক কার্সিনোমা, মানে প্রস্টেটের ক্যান্সার। আমি বেশ কয়েক মাস আগে প্রস্টেটের উপর একটা ভিডিও বানিয়েছিলাম। টপিকটা ছিল বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া। বিনাইন মানে হলো টিউমার, কিন্তু সেটা একটা ভালো টিউমার। কিন্তু আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা একদমই ভালো নয়, এবং সেটা হলো ম্যালিগনেন্ট মানে ক্যান্সার। তো আজকে আমরা প্রপার টপিকে ঢোকার আগে একটু প্রস্টেট নিয়ে একটু আলোচনা করে দিই। এখন দেখে নিই প্রস্টেটের কটা লোব রয়েছে। প্রস্টেটে টোটাল 5টা লোব রয়েছে। সামনের দিকে যেটা থাকে সেটা হলো অ্যান্টেরিয়র লোব, পিছনের দিকে যেটা থাকে সেটা হলো পস্টেরিয়র লোব, দুদিকে দুটো ল্যাটারাল লোবস এবং একটা মাঝে ছোট লোব থাকে, তার নাম হলো মিডিয়ান লোবস। প্রস্টেটের আবার 3টে জোন রয়েছে: সেন্ট্রাল জোন, পেরিফেরাল জোন এবং ট্রানজিশনাল জোন। এখন এই যে পেরিফেরাল জোনটার কথা বললাম, এই পেরিফেরাল জোন থেকে কিন্তু প্রস্টেট ক্যান্সারের উৎপত্তি হয়ে থাকে। এবং এই যে ট্রানজিশন জোনের কথা বলছি সেটা হলো বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়ার উৎপত্তি হয়ে থাকে, এবং সেটা অলরেডি আমি বিপিএইচ ডিসকাস করার সময় বলেছি। এবারে চলে আসি প্রোস্টেটিক ক্যান্সারের এজ গ্রুপ। প্রোস্টেটিক ক্যান্সার মোটামুটি 60 থেকে 65 বছরের উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রোস্টেট ক্যান্সার দেখতে পাই। বলা চলে প্রতি 10টা পেশেন্টের মধ্যে অন্তত 2টো পেশেন্ট আপনি পাবেনই যাদের ক্ষেত্রে এই প্রোস্টেট ক্যান্সার রয়েছে। বলা চলে 80 বছরের ঊর্ধ্বে এই প্রস্টেট ক্যান্সারের ইনসিডেন্স মোটামুটি হবে 70 to 75%। এবারে চলে আসি এই প্রস্টেট ক্যান্সারের প্রেজেন্টেশন নিয়ে, যেটা আমার মনে হয় এটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আজকের ভিডিওতে। প্রস্টেট ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিম্পটোমেটিক হয়ে থাকে, এবং এটা বলা চলে যে প্রস্টেট ক্যান্সার আনডায়াগনোসড অবস্থায় কিন্তু বহু মানুষ মারা গেছে, এবং সেটা প্রস্টেট ক্যান্সারের জন্য নয়, প্রস্টেট ক্যান্সার নিয়েই মারা গেছে। 2 নম্বর যে সিমটম আমরা ইউজুয়ালি দেখতে পাই সেটা হলো রিটেনশন অফ ইউরিন। সেটা অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন হওয়ার চান্সই বেশি থাকে, এবং সেটা অলওয়েজ এমার্জেন্সি হয়ে থাকে। এবং ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনে কিছু কিছু ফিচার্সও আমরা দেখতে পাই, যেমন ন্যারোয়িং অফ দ্য ইউরিন বা ফ্রিকোয়েন্সি অফ ইউরিন বা ইউরিনারি আর্জেন্সি, মানে পেচ্ছাপ পেলেও ধরে রাখতে পারছে না বা সরু হয়ে পড়ছে পেচ্ছাপ, এই সিমটমসগুলোও থাকে। এছাড়া যেটা থাকে সেটা হলো হিমাচুরিয়া, মানে প্রস্রাবের সাথে কিন্তু রক্ত পড়ে। তাছাড়া প্রস্টেট ক্যান্সার যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় বা মেটাস্ট্যাটিক স্টেজে চলে যায়, ইউজুয়ালি আমাদের কোমরের বোনগুলো ধরে নেয়। তার জন্য কি পেলভিক পেন হয় বা লো ব্যাক পেনও কিন্তু হতে পারে। এবারে চলে আসি টাইপস অফ প্রস্টেটিক কার্সিনোমা নিয়ে। টাইপস বলতে আমি বলতে চাইছি যে সেটা আর্লি হবে না অ্যাডভান্সড হবে। তো যাই হোক, টাইপস অফ প্রস্টেটিক কার্সিনোমা 3 রকমের: আর্লি প্রস্টেটিক কার্সিনোমা, লোকালি অ্যাডভান্সড প্রোস্টেটিক কার্সিনোমা, আরেকটা হলো মেটাস্ট্যাটিক প্রোস্টেটিক কার্সিনোমা, মানে যে মানে কার্সিনোমা প্রোস্টেট শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। লোকালি অ্যাডভান্সড হলো প্রোস্টেটের থেকে একটু বাইরে বেরিয়ে লোকাল এরিয়াগুলোকে ধরে নিয়েছে, তাই সেটা লোকালি অ্যাডভান্সড। আর্লি মানে বুঝতেই পাচ্ছেন যে আর্লি স্টেজে শুধুমাত্র প্রোস্টেটের মধ্যেই রয়েছে। তবে প্রোস্টেটিক কার্সিনোমার যে গ্রেডিং সেটা গ্লিসন্স মেথডে করা হয়ে থাকে। এখন গ্লিসন্স হলো একটা মায়ো এপিথেলিয়াল লাইনিং আর কি, এবং সেই মায়ো এপিথেলিয়াল লাইনিংকে আমরা গ্লিসন্স ক্যাপসুল বলে থাকি। এখন এই গ্লিসন্স গ্রেডিং এবং স্কোরিং নিয়ে আমি এই ভিডিওটা ডিসকাস করব না, আমি এখানটায় একটা পিকচার অ্যাড করে দেব। যদিও এটা সাধারণ মানুষের জন্য নয়, যারা মেডিকেল ফিল্ডে রয়েছে তাদের বোঝার জন্যই আমি এখানে অ্যাড করে দেব। নাও স্টেজিং অফ কার্সিনোমা প্রোস্টেট, যদিও আমি এখানে টিএনএম স্টেজিং নিয়ে আলোচনা করব না, আমি একটা বোঝার সুবিধার জন্য একটা স্টেজিং বলছি। এখানে 5টা টাইপের স্টেজিং রয়েছে। ফার্স্ট স্টেজ হলো অকাল্ট। অকাল্ট মানে পেশেন্টের কোনো ম্যানিফেস্টেশন হচ্ছে না, যেটা দেখতে পাচ্ছি না, এবং সেটা প্রোস্টেটের কোনো ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পেলাম। তো সেটা হলো অকাল স্টেজ অফ প্রোস্টেটিক কার্সিনোমা। স্টেজ 1 হলো শুধুমাত্র টিউমারটা প্রস্টেটের মধ্যেই রয়েছে। স্টেজ 2 হলো ডিফিউজ টাইপ, এবং এটা প্রস্টেটিক ক্যাপসুলটাকেও ধরে নিয়েছে। স্টেজ 3 যেটা, সেটা হলো সেমিনাল ভেসিকেলকে ধরে নেবে, এবং স্টেজ 4 যেটা অ্যাডজাসেন্ট অর্গানসগুলোকে ধরে নেবে।
এছাড়াও আরেকটা স্টেজিং হয়ে থাকে, যদি এখানে এটা ডিসকাস করব না, সেটা হলো জে উইথ হোয়াইট মোর স্টেজিং। এখানে 4টে স্টেজিং রয়েছে ABCD করে। তাও প্রস্টেটিক ক্যান্সারের স্প্রেড কী কীভাবে হতে পারে। একটা হলো বলেছি লোকাল স্প্রেড। লোকাল স্প্রেড বলতে আমাদের সেমিনাল ভেসিকেলে হতে পারে, ব্লাডারে স্প্রেড হতে পারে, যার ফলে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হয়ে গেল, এবং আরও অন্যান্য যে লোকাল এরিয়াগুলো রয়েছে সেখানে স্প্রেড করতে পারে। আরেকটা হলো ব্লাড বর্ন মেটাস্টেসিস। সেখান থেকে আলটিমেটলি এই যে পেলভিক বোন মানে কোমরের বোনে ছড়িয়ে যাওয়া বা লাম্বার ভার্টিব্রাটে ছড়িয়ে যাওয়া, এইসব ব্যাপারগুলোও হতে পারে। সময় গোটা স্পাইন ইনভলভ করে নেওয়ার জন্য, মানে মেটাস্টেসিসের জন্য ইনভলভ করে নেওয়ার জন্য পেশেন্ট কিন্তু প্যারাপ্লেজিক হয়ে যায়, মানে দুটো পা অবশ হয়ে যায়। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো, খুব রেয়ার কেসে, যদিও খুব রেয়ার মানে একদমই রেয়ার, সেটা হলো লাং এবং লিভারেও কিন্তু মেটাস্টেসিস হতে পারে। যেহেতু প্রোস্টেট ক্যান্সারের প্রোগ্রেস খুব স্লো, সেহেতু T1A স্টেজ মানে আর্লি স্টেজ, এটা নিয়ে মোটামুটি পেশেন্ট ধরা পড়ার সময় থেকে আরও 8 থেকে 10 বছর বাঁচতে পারে। T1B এবং T2 স্টেজের ক্ষেত্রে ওরকমই ধরে রাখুন 7 থেকে 8 বছর। আর T3 বা T4 স্টেজের ক্ষেত্রে 5 ইয়ার্স ধরা পড়ার সময় থেকে। আর যেটা মেটাস্ট্যাটিক হয়ে যাবে মানে M1 স্টেজে, সেটা খুব বেশি হলে 2 থেকে 3 বছর। প্রস্টেট ক্যান্সারে কোনো পেশেন্ট এলে আমরা কি কি ইনভেস্টিগেশন করব? ফার্স্টে আমরা ক্লিনিক্যালি দেখব, পার রেক্টাল এক্সামিনেশন করে দেখব, ডিজিটাল পার রেক্টাল এক্সামিনেশন। সেখানে আমরা ইরেগুলার প্রস্টেট সারফেস পাবো এবং নোডুল পেতে পারি। এগুলো আমরা পার রেক্টাল এক্সামিনেশনের টাইমে দেখে নেব। এছাড়া কিছু আমরা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন দেবো। বেসলাইন ইনভেস্টিগেশন তো থাকবেই, আমাদের ব্লাডের ইনভেস্টিগেশনগুলো থাকবে। তাছাড়া এই প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট আমরা করব। বলা চলে মোটামুটি 10-এর উপরে থাকলে প্রস্টেট ক্যান্সারের রিস্ক অনেকটাই বেশি। নর্মালি প্রস্টেট ক্যান্সার অ্যান্টিজেনের নর্মাল ভ্যালু হলো <3 to 4। তাছাড়া প্রস্টেটিক ফ্র্যাকশন অফ অ্যাসিড ফসফেটেজও কিন্তু বেড়ে যায়। এছাড়া আমরা ট্রান্সরেক্টাল প্রস্টেটিক বায়োপসি নিয়ে থাকি এবং 10টা বায়োপসি ইউজুয়ালি নেওয়া হয়ে থাকে। এছাড়া মেটাস্ট্যাটিক ইভ্যালুয়েশনের জন্য আমরা প্লেন এক্সরে দিয়ে থাকবো, কোমরের এক্সরে দিয়ে থাকি, বুকের এক্সরে দিয়ে থাকি এবং আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন দিয়ে থাকি, যে সেকেন্ডারিজগুলো রয়েছে কিনা মানে মেটাস্টাসিস হয়েছে কিনা সেগুলোকে ইভ্যালুয়েট করবার জন্য। এবং যখন অপারেশনের প্রিপারেশান নিয়ে থাকি পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে সিটি এমআরআইও কিন্তু খুব ইউজফুল হয়ে থাকে। একটা জিনিস বলে দিই, প্রস্টেট ক্যান্সারের পেশেন্টকে আমরা ডায়াগনোজ যেমন করতে পারবো, তেমনি ইজিলি ম্যানেজও করতে পারবো, এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আর্লি স্টেজের মধ্যে হয় তাহলেই। তার মানে এই নয় যে প্রস্টেট ক্যান্সার হলেই পেশেন্ট মারা যাওয়ার চান্স রয়েছে, এরকম নয়। এখন ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স হয়েছে, তো আমরা ট্রিটমেন্টের মাধ্যমে পেশেন্টকে বেটার রিকভারি করতে পারি। এখন ট্রিটমেন্ট অফ প্রস্টেটিক কার্সিনোমা। এখন ট্রিটমেন্ট অফ প্রস্টেটিক কার্সিনোমার ডিটেলস এখানে আলোচনা করা সম্ভব নয়, আমি একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। তার আগে একটা জিনিস বলে দিই, দেয়ার ইজ এ রিস্ক স্ট্র্যাটিফিকেশন স্কোর বেসড অন দ্য গ্লিসন স্কোরিং সিস্টেম এবং প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। সেটা প্রত্যেক ক্ষেত্রে স্টেজিং অফ প্রস্টেটিক ক্যান্সার দিয়ে জাস্টিফাই করা হয়ে থাকে। যদি ক্লিনিক্যাল স্টেজ T1A এবং T2A হয়ে থাকে, PSA লেভেল <10 হয়ে থাকে এবং গ্লিসন স্কোর <6 হয়ে থাকে, তাহলে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারি এবং প্রয়োজনে আমরা র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি করতে পারি। যদি ক্লিনিক্যাল স্টেজ T2B N0 M0 হয়, PSA লেভেল 10 থেকে 20 ন্যানোগ্রাম পার ml হয় এবং গ্লিসন স্কোর 7 হয়েছে, সেক্ষেত্রে আমরা র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি করার পরে হরমোনাল থেরাপি 6 মাসের জন্য করব। যদি স্টেজ T3 T4 হয়ে যায় এবং N0 M0 থাকে, মানে কোনো রকম নোডাল মেটাস্টেসিসও নয় এবং ডিস্টেন্স মেটাস্টেসিসও যদি 0 হয়ে থাকে এবং মানে PSA লেভেল <20 হয়ে থাকে এবং গ্লিসন স্কোর <7 হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি করব। হরমোনাল থেরাপি 2 বছরের জন্য করতে হবে এবং অ্যাডজুভেন্ট থেরাপি দিতে হবে। বাইল্যাটারাল সাবক্যাপসুলার অর্কিডেক্টমি ফার্স্ট ডেসক্রাইবড বাই হিউগিন্স, এটাই কি করা হয়ে থাকে, মানে সাবক্যাপসুলার লেভেলে মানে আমাদের টেস্টিসটাকে বাদ দেওয়া হয় দুদিকেই, যার ফলে টেস্টোস্টেরন লেভেলটা ফল করে এবং ক্যান্সারের প্রগনোসিসটা বেটার হয়ে থাকে। তাছাড়া এখন প্রস্টেটিক ক্যান্সার ভ্যাকসিনও বেরিয়ে গেছে, সেটা হলো সেপুলেসেল টি। এছাড়া কিছু অ্যাডভান্স ড্রাগ লাইক অ্যাবিরাটেরন, এইসব ড্রাগ দিয়েও কিন্তু এখন রিসেন্টলি ট্রিটমেন্ট করা হয়ে থাকে।
যাই হোক, আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। পরিশেষে একটা কথাই বলব যে প্রোস্টেট ক্যান্সার নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। সবকিছুরই একটা সলিউশন রয়েছে এবং ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স জায়গায় পৌঁছে গেছে। তাই এটা নিয়ে অযথা চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমরা প্রতিদিনই প্রোস্টেট ক্যান্সারের বহু পেশেন্ট দেখি এবং তাদেরকে ট্রিটমেন্ট করে আমরা সুস্থ করে তুলতে পেরেছি। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। ধন্যবাদ।